আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন শাহের রাতের ঘুম কেড়ে নেবেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বিজেপিকে আর শান্তিতে সরকার চালাতে দেবে না। বিজেপি নেতাদের যে রাজত্ব করার যে শখটা, ক্ষমতা ভোগ করার যে বিলাসিতাটা, সেটাকে কি রাহুল গান্ধী মানে দেশের বিরোধী দলনেতা আর বেশি দিন কন্টিনিউ করতে দেবেন না? দেশের রাজনীতিতে কি একটা বড় পরিবর্তনের বাতাস বইতে শুরু করে দিয়েছে। আর এটা বুঝতে পেরে রাহুল গান্ধী কি এখন এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছেন যে তিনি কংগ্রেসের জন্য এমন এমন সব কথা বলছেন কংগ্রেস কর্মীদের মনোবল বাড়ানোর জন্য, যা কংগ্রেস কর্মীদের মনোবল তো বাড়াচ্ছে, ব্যাপারে কোনো সন্দেহই নাই, এটা চতুর্দিকে নজর রাখলে পরে বোঝা যাচ্ছে। কিন্তু বিজেপির কর্মীদের মনোবল তো ভেঙে খান খান করে দিচ্ছে। এটা তো নরেন্দ্র মোদীকে টেনশনে ফেলে দিচ্ছে, অমিত শাহকে টেনশনে ফেলে দিচ্ছে। আর মোদী এবং শাহই যদি টেনশনে পড়ে যান, তাহলে বাদবাকি বিজেপির নেতাদের কি হবে? গতকালকে আপনারা জানেন কনস্টিটিউশন ক্লাবে, মানে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, যার ইতিহাস অনেক লম্বা, সেখানে রচনাত্মক কংগ্রেস নামে একটি প্রোগ্রাম করেছেন রাহুল গান্ধী। সে প্রোগ্রামে রাহুল গান্ধী অনেক কথা বলেছেন, কিন্তু আমি মূল আলোচনা করব এমন একটি লাইনকে কেন্দ্র করে, যেটা আপনার খুব বেশি করে যেটা আলোচনা করার দরকার আর কি। সেটা হলো, তিনি বলেছেন তাদের পাগল করে দেব, মোদি রাতে ঘুমান না। কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলেছেন, অনেক কথাই তো বলেছেন মানে দীর্ঘ সময়ের ভাষণে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যেটা যেটা সব সারা ভারতবর্ষের মানুষের বিশেষভাবে খেয়াল করার কথা, এবং যে কথাগুলো বিজেপিকে টেনশনে ফেলে দিয়েছে, সেটা হলো তাদের পাগল করে দেব। এখন দেশের মানে বিরোধী দলনেতাই যদি এই ধরনের কথা বলে, বিরোধী দলনেতাই যদি সিদ্ধান্ত নিয়ে নেন যে যারা শাসন ক্ষমতায় আছে তাদেরকে আমি শান্তিতে থাকতে দেবো না, মানে রাজনৈতিকভাবে আর কি, এমনিতে তারা তো ব্যক্তিগত জীবনে সুখে শান্তিতেই থাকবেন, ব্যক্তিগত জীবনে সবাই ভালোই থাকবেন, এ নিয়ে তো কারোর কোনো আপত্তি নাই, এবং গণতন্ত্রে কেউ এটা চানও না যে তার মানে প্রতিদ্বন্দ্বী, প্রবল প্রতিদ্বন্দ্বী হলেও তার ব্যক্তিগত জীবনে অশান্তি আসুক, এটা কেউই চান না। কিন্তু রাজনৈতিকভাবে যেমনভাবে এতদিন ধরে মোদী সরকার বিরোধী নেতাদের জীবনে এমন এক বিড়ম্বনা, এমন এক সমস্যার পাহাড় তৈরি করে দিয়েছিলেন যে তারা সত্যি সত্যি তো তারা কেউ শান্তিতে ঘুমোতে পারেননি। কেজরিওয়ালকে জেলের মধ্যে যেতে হয়েছে, তারপর মনীষ সিসোদিয়াকে জেলে যেতে হয়েছে, তাদের এখনও শাস্তি হয়নি, এখনও তাদের দোষ প্রমাণিত হয়নি। সঞ্জয় সিংকে জেলে যেতে হয়েছে, শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেনকে জেলে যেতে হয়েছে, কানিমুঝিকে জেলে যেতে হয়েছে, কবিতাকে জেলে যেতে হয়েছে, তারপর তৃণমূল কংগ্রেসেরও অনেক নেতাকে জেলে যেতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেলে পড়ার কথা বারবার বলা হয়েছিল, অনেক নেতাকে। রাহুল গান্ধীকে জেলে ঢোকাতে পারেনি ঠিক, কিন্তু রাহুল গান্ধীর মেম্বারশিপ বাতিল করা হয়েছিল পার্লামেন্টের মধ্যে, মানে লোকসভার সাংসদ পদ বাতিল করা হয়েছিল। কংগ্রেসের আরও অনেক নেতাকে অনেক রকমভাবে মামলায় জড়ানো হয়েছিল। আপনার আপনার এরকম আরও অনেক কিছু হয়েছিল, তো তাদের জীবনে অনেক। এবং কোনো একটা জায়গাতে এই যে মানুষ বিরোধীদের যে ভয় পাওয়ার কথাটা, এই কথাটা যখন মোদির সামনে তোলা হয়, মোদিকে যখন জিজ্ঞেস করা হয়, তখন মোদিজি বলেছিলেন সেই কথা যে ইয়ে ডর আচ্ছা লাগা। তো মানে বিরোধীরা যে ভয় পায়, সেই ভয়টা বেশ উপভোগ করার মতন ছিল। এখন বিরোধীরা সুযোগ পেয়েছে, কারণ তককে তককে তো থাকবেই, রাজনীতি তো এটা স্বাভাবিক। আজকে যে শাসন ক্ষমতায় আছে সে গতকাল শাসন ক্ষমতায় ছিল না, গতকালকে যে শাসন ক্ষমতায় ছিল সে আজকে ক্ষমতায় নাই, আবার আজকে যে ক্ষমতায় নেই সে আগামীকালকে ক্ষমতায় আসবে, আজকে যে ক্ষমতায় আছে সে আগামীকালকে ক্ষমতায় থাকবে না। রাজনীতিতে তো এগুলো চলেই, গণতন্ত্র তো এগুলো চলেই, নির্বাচনে এভাবেই আপনার মানে পরিবর্তন হতে থাকে। তো স্বাভাবিকভাবেই আপনার কি বলে, বিরোধী দলগুলো চাইবেই যে আজকে যারা ক্ষমতায় আছে তাদেরকে বিড়ম্বনায় ফেলতে, এবং এই বিড়ম্বনায় ফেলার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে
রাহুল গান্ধী ময়দানে নেমে গেছেন, এইটা কিন্তু যথেষ্ট খেয়াল করার মতন বিষয়। আর এইটা যে টেনশনে ফেলেছে মানে দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিজেপির দুই সর্বোচ্চ নেতাকে, এবং ডেফিনেটলি বলার কোনো অপেক্ষা রাখে না যে গত কয়েক বছরে, 10-12 বছরে নরেন্দ্র মোদীর একটা বিশ্বব্যাপী ইমেজ তৈরি হয়েছিল। নরেন্দ্র মোদীর পরিচিতি সারা পৃথিবী জুড়ে তৈরি হয়েছিল। সে কিভাবে হয়েছে সে আরেকটা কথা, কিন্তু হয়েছে ব্যাপারে কোনো সন্দেহই নাই। তিনি যে একজন বড় নেতা হিসেবে নিজেকে তুলে আনতে পেরেছিলেন, এইটা তার দক্ষতার কথা তো স্বীকার করে নিতেই হবে। এবং বিজেপি পরিপূর্ণভাবে এই মানে নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বের ওপরে, নরেন্দ্র মোদীর নেতৃত্বের ওপরে, নরেন্দ্র মোদীর ছবির ওপরে নির্ভরশীল হয়ে গেছিল। বিজেপি সারাক্ষণ শুধু মোদী বন্দনা করতে করতে এটা এমনভাবে বিরোধীদের সামনে তুলে ধরেছিল যে তারা যে মোদীজি ছাড়া অন্য কারোর ওপরে নির্ভরশীল না, বা তারা যে সংগঠনের ওপরে নির্ভরশীল না, তারা যে তাদের দলের ওপরে, সরকারের কাজকর্মের ওপরে নির্ভরশীল না, তারা একজন ব্যক্তির ওপরে নির্ভরশীল, এটা তারা নিজেরাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল। আমি অনেকবারই বলেছি, অনেক ভিডিওতেই বলেছি যে কোনো রাজনৈতিক দল যখন একজন ব্যক্তির ওপরে, একজন ব্যক্তির ইমেজের ওপরে নির্ভরশীল হয়ে যায়, তখন সেই দল একটা সংকটের দিকে এগিয়ে যায়। কারণ হলো, ব্যক্তি তো, প্রত্যেক ব্যক্তি, সে যত বড়ই ব্যক্তি হোক না কেন, তার একটা সময়কাল রয়েছে। ব্যক্তির আপনার সুদিন এবং খারাপ দিন সবই আসে। ব্যক্তির ইমেজে যেমন একটা সময় খুব উজ্জ্বল থাকে, মধ্য গগনে সূর্যের মতন, ঠিক তেমনি একটা সময় সেই তার ইমেজটা ধীরে ধীরে পশ্চিম আকাশেও ঢলে পড়ে। এগুলো সবই হয়। তো ব্যক্তি এই কারণে বলা হয় যে আমরা যারা মানুষ, তারা অল্প সময়ের জন্য আসি, কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘদিন থাকে। ভারত সম্বন্ধে বলা হয় যে আমরা প্রত্যেকেই কিছুদিনের জন্য ভারতে আসি, মানে পৃথিবীতে আসি ভারত মাতার সন্তান হিসেবে, কিন্তু আমরা চলে যাব, ভারত মাতা কিন্তু ঠিকই থাকবে, ভারত ঠিকই থাকবে। তো ব্যক্তি ক্ষণস্থায়ী, দেশ রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘস্থায়ী। কিন্তু যখন রাষ্ট্র ব্যবস্থার চেয়ে ব্যক্তির ইমেজকে বড় করে দেখানো হয়, যখন ব্যক্তির ইমেজের ওপরে একটি দল নির্ভরশীল হয়ে যায়, তখন সেই দল তো সংকটের মধ্যে পড়বেই। তো স্বাভাবিকভাবেই এখন যখন দেখা গেছে যে, শুধুমাত্র এইটা খেয়াল করুন, ভালোভাবে গভীরভাবে চিন্তা করার বিষয়, যে অমিত শাহ ভীষণ শক্তিশালী নেতা, এইরকমভাবে অমিত শাহের ইমেজ তুলে ধরা হয়েছিল। কিন্তু অমিত শাহ 20 জুলাই দিল্লিতে ছাত্র আন্দোলনের ওপরে পুলিশের লাঠি চালানো এবং পেলেট গান ব্যবহার করার পরে যখন রাহুল গান্ধী এবং বিরোধী নেতারা মানে ব্যাপকভাবে তার সমালোচনা, নিন্দা করতে শুরু করে এবং জবাব চাইতে শুরু করে, তখন অমিত শাহ পার্লামেন্টে আসা বলতে সংসদের ভেতরে, এমনিতে পার্লামেন্ট পরিসরে আসা, অফিসে আসা, সেটা তো ম্যাটার করে না। এখানে পার্লামেন্টের সভাতে, লোকসভার ভেতরে আসছেন কিনা সেটা ম্যাটার করে। সেখানে আসা বন্ধ করে দেন। কালকে যখন মোদিজিও বন্ধ করে দেন, এরপরে কালকে যখন তারা আসেন, তারপরে আপনার বন্দে মাতরম গীত গাওয়া হয়। এরপরে গীত শেষ হওয়ার পরেই পার্লামেন্টকে অনির্দিষ্টকালের জন্য, লোকসভাকে আপনার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। মানে বোঝা যায় যে তাদের মধ্যে একটা টেনশন শুরু হয়েছে। এই টেনশনটাই তো এতদিন ধরে বিরোধী দলগুলো চেয়ে আসছিল। আমি অনেকবার বলেছি যে বিরোধী দলগুলো সুযোগের অপেক্ষায় ছিল। তারা যেই মাত্র সুযোগ পেল, সেই মাত্র তারা এটাকে খাপ করে ধরলো, এবং ধরে এমনভাবে রাহুল গান্ধী এটাকে নিয়ে গিয়ে যেতে শুরু করলো। এবার দেখুন, কোনো বিরোধী দল কিন্তু রাহুল গান্ধীর বিরোধিতা করছে না। এখন এই মুহূর্তে কিন্তু বিরোধী দলগুলোর মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে বিভিন্ন বিষয়ে, কিন্তু কেউ কারোর বিরুদ্ধে কথা বলছে না। মানে ইন্ডিয়া জোটের মধ্যে যে একতা মাঝে মাঝে কিন্তু ধাক্কা খায়। যেমন ডিএমকের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ধাক্কা খেয়েছে, যেমন আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ধাক্কা খেয়েছে, কোনো সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ধাক্কা খায়। তারপর শারদ পাওয়ারের ভূমিকা নিয়ে আপনার এখনও ঠিক 100% শিওর হতে পারছে না কেউই। তারপর সমাজবাদী পার্টির মধ্যে আদতেই কোনো ভাঙন হবে কিনা, এইটা নিয়েও একটা সমস্যা রয়েছে। কিন্তু দেখুন, এত কিছু সত্ত্বেও এই এত বিরোধী দল, ছোট বড় বিরোধী দল, তাদের মধ্যে কেউই কিন্তু এখন বিরোধী জোটের বিরুদ্ধে কথা বলছে না, কেউই রাহুল গান্ধীর সমালোচনা করছে না, কেউই রাহুল গান্ধীর বিপরীতে যাচ্ছে না।
এইটা কিন্তু যথেষ্ট ইঙ্গিত বহ, কারণ এরা পুর খাওয়া রাজনীতিবিদ। শারদ পাওয়ারই হন, অথবা স্টালিনে হন, অথবা মমতা ব্যানার্জি হন, মানে লালু প্রসাদ যাদব, এরা সবাই পোর খাওয়া রাজনীতিবিদ। এরা খুব ভালো করে বাতাস কোন দিকে বইছে তারা বুঝতে পারেন। তারা খুব ভালো করে আমাদের দেশের রাজনীতির গতি প্রকৃতি এরা বুঝতে পারেন, কারণ এরা দীর্ঘদিন অনেক উত্থান পতন এরা দেখেছেন। বিভিন্ন রাজনৈতিক নেতার আগমন দেখেছেন, আবার প্রস্থানও দেখেছেন। বিভিন্ন দলের উত্থানও দেখেছেন, আবার রাজনৈতিক দলের পড়ে যাওয়াটাও দেখেছেন। ফলে এরা বুঝতে পারছেন, আমার মনে হয় যে বাতাসের মধ্যে একটা বার্তা কাজ করছে। আর এই বার্তাটা রাহুল গান্ধী বুঝে নিয়ে সেটাকে ক্যাচ করে ফেলেছেন। এবং তার কারণে রাহুল গান্ধী কালকের, আমি তো আরও অনেকগুলো ভাষণের কথা বলে এসেছি, গত 1 বছর ধরে আপনাদেরকে আমি বলে এসেছি যে রাহুল গান্ধীর বিভিন্ন অনুষ্ঠানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ফেশিয়াল ল্যাঙ্গুয়েজ, সেগুলো খেয়াল করার মতন বিষয়। একসময় এগুলো আমরা নরেন্দ্র মোদীর মধ্যে দেখতাম। নরেন্দ্র মোদী যখন ভাষণ দিতেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলতো, তখন তার চেহারার ভাষা কথা বলতো। নরেন্দ্র মোদীর এক একটা শব্দ চয়ন, এক একটা থ্রোয়িং, সেগুলো মানুষের মনের মধ্যে ছাপ ফেলতো। আজকে সেইটা মোদির ক্ষেত্রে কাজ করছে না। মোদির ভাষণ আপনারা দেখেছেন, সাম্প্রতিককালে তিনি যে রিল বানিয়েছেন সেগুলো দেখেছেন। চেহারার মধ্যে টেনশন পরিষ্কার ফুটে উঠেছে। যে কোনো মানুষ পরিষ্কার বুঝতে পারছেন যে তিনি আজকে সত্যিই একটা চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। রাহুল গান্ধী গতকালকে যখন বলেছেন মোদি রাত্রে ঘুমায় না, তার দর্শকরা সেখান থেকে কিন্তু ব্যাপকভাবে উল্লাস প্রকাশ করেছে, রিয়াকশন দিয়েছে, রেসপন্স দিয়েছে। এটা কি প্রমাণ করে? মানুষ এটা লক্ষ্য করছে, এটা সবাই লক্ষ্য করছে যে দেশের প্রধানমন্ত্রীর চেহারার মধ্যে একটা টেনশন, স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারার মধ্যে টেনশন, এবং তাদের মধ্যেই যদি টেনশন চলে আসে তাহলে এরপরে আর কে আছে বিজেপির জন্য? বিজেপি এরপরে আর কার ওপর নির্ভর করবে? এতদিন ধরে সবাই শুধু বন্দনা করেছে। আর বন্দনা যখন করে কোনো ব্যক্তি, তার যদি প্রশংসা করে দিন কাটাতে হয়, তার রাজনীতি করতে হয় যদি সারাক্ষণ তার নেতার বন্দনা করার মধ্য দিয়ে, তাহলে সে কেন তার কোয়ালিটি ডেভেলপ করবে? আপনারা বলুন আমাকে। যে যত বড়ই ভক্ত হন, কেউ কংগ্রেসের ভক্ত হন, কেউ সিপিএমের ভক্ত হতে পারেন, কেউ তৃণমূলের ভক্ত হতে পারেন, কেউ বিজেপির ভক্ত হতে পারেন, যে কোনো দলের মধ্যেই ভক্ত রয়েছে। আপনারা একবার ভাবুন এটা গভীরভাবে, যে কেউ যদি এটা বোঝে যে আমি শুধু প্রশংসা করলেই তো আমার বড় পদ পাওয়া যাবে, আমি শুধু কারো জয়গান করলে পরেই তো আমি বড় পদ পেতে পারবো, আমার রাজনৈতিক উত্থানের জন্য, রাজনীতিতে উন্নতি করার জন্য আমার তো কঠিন কোনো পরিশ্রম করার দরকার নাই, আমার তো দিন রাত কঠোর পরিশ্রমের দরকার নাই, কোনো চ্যালেঞ্জ নেওয়ার দরকার নাই, কাউকে চ্যালেঞ্জ দেওয়ারও দরকার নাই, আমি তো যেভাবে আছি এমনিতেই আমার উন্নতি আমি নিশ্চিত করতে পারবো। তাহলে সে কেন পরিশ্রম করবে? আর যদি একটা লোক পরিশ্রম না করতে থাকে, একটা লোক যদি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যদি রাজনীতি না করতে থাকে, তাহলে তো সে ভোতা হয়ে যাবে, তাহলে তো সে, তার মধ্যে অহংকার চলে আসবে, তার মধ্যে আপনার পরিশ্রম বিমুখতা চলে আসবে, তাহলে তো সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। এবং নিস্তেজ হয়ে গেলে পরে তার পক্ষে কি কোনো রাজনৈতিক দলের খুব একটা সাহায্য করা সম্ভব? আজকে বিজেপির মধ্যে সেই অবস্থাটা হয়েছে। বিজেপির সারা দেশে দেখুন আপনারা, আভ্যন্তরীণ কোন্দলটা এত বেশি কেন? কারণ প্রথম দিকে যে জোশটা ছিল সেই জোশ আর এখন নেই। কারণ এতগুলো বছর ধরে তাদেরকে দিয়ে শুধু জয়ধ্বনি করানো হয়েছে, ফুল ছেটানো হয়েছে, ফুলের মালা দেওয়ানো হয়েছে, তাদেরকে ফুলের তোড়া দেওয়ানো হয়েছে। তারা যে কত চমকানো নেতা, তাদেরকে দারুণ পোশাক পরানো, দারুণ গাড়িতে জড়ানো হয়েছে, দারুণ হোটেলের মধ্যে, দারুণ ভোজের মধ্যে, দারুণ পরিবেশের মধ্যে তাদেরকে চমক একটা কি বলবো, উজ্জ্বলতা দেওয়া হয়েছে। এর মধ্যে তারা কিন্তু পরিশ্রম করাটা ভুলে গেছে, এর মধ্যে তারা কিন্তু তাদের একতাটা ভুলে গেছে। এখন কিন্তু দলের ভেতরে একতা নাই, এটা বুঝতে পারছেন রাহুল গান্ধী, ক্যাচ করে ফেলেছেন তিনি বুঝতে পেরেছেন যে তারা ভেতর থেকে দুর্বল হয়ে গেছে, তাদের আভ্যন্তরীণ সমস্যা অনেক বেড়ে গেছে। আর এটা খুব স্বাভাবিক, কারণ একটা যে কোনো জিনিস, আরে আমরা মানুষের দেহ যদি মরে যায়, তাহলে দেখবেন তার মধ্যে ভাইরাস, তার মধ্যে নানান ধরনের কীটাণু, নানান ধরনের জীবাণু এসে অল্প সময়ের মধ্যে তার দখল নিয়ে নেয়। তার কারণে মৃতদেহ
পুড়িয়ে দেওয়া হয়, অথবা হিন্দুরা পুড়িয়ে দেয়, অথবা মুসলিমরা মাটির নিচে কবর দিয়ে দেয়। কেন দেওয়া হয়? মাটির ওপরে কেন রাখে না? একটা মানুষ মারা যাওয়ার পরে তার দেহটাকে তো তার ঘরের মধ্যেই রেখে দিতে পারতো, দীর্ঘদিন নিজের প্রিয়জনেরই তো দেহ, কিন্তু সেটাকে তা করে না কেন? কেউ কবর দেয় অথবা কেউ পুড়িয়ে ফেলে কেন? ফলে এই কারণে যে যখন সেটা নিস্তেজ হয়ে যায়, তখন তার মধ্যে নানান ধরনের জীবাণুর সংক্রমণ ঘটতে থাকে। তো একটা রাজনৈতিক দলের মধ্যেও যখন সেই রাজনৈতিক দলটা আপনার কঠোর চ্যালেঞ্জের মধ্য দিয়ে না যায়, কঠোর আপনার প্রতিপক্ষের সঙ্গে তার যদি সারাক্ষণ যদি একটা লড়াইয়ের পরিবেশ না হয়, মানে রাজনৈতিক লড়াই বলছি, অন্য লড়াই না, হাতে পায়ে লড়াই না, অস্ত্র শস্ত্রে লড়াই না, রাজনৈতিকভাবে যখন যদি লড়াই না থাকে, তাহলে তা সেও নিস্তেজ হয়ে যায়। তার মধ্যেও তখন উপদলীয় কোন্দল, তার দলের আভ্যন্তরীণ নানা ধরনের সমস্যা তৈরি হতে থাকে। সেই সমস্যাগুলোকে মোকাবেলা করা তার পক্ষে আর সম্ভব হয় না, কেন সে নিস্তেজ হয়ে যায়, প্রাণহীন হয়ে যায়। আজকে শাসক দলের অবস্থা অনেকটা এইরকম হয়েছে বিভিন্ন জায়গাতে। আমার সর্বভারতীয় রাজনীতিও দেখার দরকার নাই, আপনার রাজ্য স্তরের রাজনীতিও দেখার দরকার নেই, আপনি শুধু আপনার এলাকার রাজনীতিটা দেখেন। আপনি যতটুকু খুব কাছে থেকে দেখতে পারেন সেখানেই দেখুন। 5জন কর্মীর মধ্যে, 5জন নেতার মধ্যে আপনার যদি আলাদা আলাদা করে কথা বলেন, তাহলে দেখবেন 5জন 5জনের বিরোধী। মানে প্রত্যেকেই তার নিজে ছাড়া অন্য প্রত্যেকের আপনার উন্নতিতে হিংসে করছে। প্রত্যেক বাদবাকিদের আপনার সে পছন্দ করছে না। সামনে এসে নমস্তে নমস্তে বলবে, কেসে হে ভাই সাহেব, কেসে হে দিদি, এসব সব কিছু বলবে, কিন্তু এগুলো নাটকের মধ্যে, অভিনয়ের মধ্যে পড়ে গেছে এখন। ঠিক এখান থেকে বেরিয়ে গিয়ে দেখবেন একজন আরেকজনের সমালোচনা করছে। এগুলি এই কারণে হয়েছে যে তাদের বোঝানো হয়েছে দেশে তো বিরোধী দলের কোনো প্রকার নাই, বিরোধী দল থাকবেই না, বিরোধী দল বলতে কোনো দল থাকবে না। দেখো একটা একটা করে দল আমরা কিভাবে শেষ করছি। দেখো, কংগ্রেস মুক্ত ভারত বানাবো আমরা। কংগ্রেস দলের মধ্যে যারাই একটু দমদার নেতা আছে তাদেরকে আমরা নিয়ে আসবো আমাদের দলে, বাদ বাকিদের আমরা রাজনীতি থেকে আউট করে দেব, তাদের মন ভেঙে দেব, তাদের মনোবল বলতে কিচ্ছু থাকবে না। তারা শুধু তাদের সাইনবোর্ডটা নিয়ে কয়েকজন থাকবে, বাদ বাকি কিচ্ছু থাকবে না তাদের, এইরকম করে দেবো আমরা। এটা বোঝানো হয়েছে। অন্যান্য রাজ্য স্তরে যারা যারা বিরোধী তাদেরকে ভেঙে চুরে খান খান করে দেব। যেখানে তৃণমূল কংগ্রেস আছে সেখানে তাদের দলের মধ্যে বিভাজন করিয়ে তাদেরকে শেষ করে দেব। যেখানে শিবসেনা আছে শিবসেনার মধ্যে বিভাজন করিয়ে শেষ করে দেব। আম আদমি পার্টিকে মানে ভাঙচুর করতে করতে একেবারে নিঃশেষ করে দেব। এইরকমভাবে সারা ভারতবর্ষে বিরোধী দল যেগুলো আছে সবগুলোকে আমরা শেষ করে দেব। সুতরাং তোমরা টেনশন করো কেন? তোমাদের কিছু করতে হবে নাকি? তোমাদের দেখে কেউ ভোট দেবে নাকি? ভোট তো দেবে মোদিকে দেখে। মোদি হয় তো মুমকিন হয়, মানুষ জানে এগুলো। ফলে মানুষ শুধু মোদিকে দেখে ভোট দেবে। তোমাদের চিন্তা করার কিচ্ছু নাই, তোমাদের কোনো সমালোচনা করার কোনো দরকার নাই। দলের মধ্যে কারোর বিরুদ্ধে কোনো কথা বলবে না। বিশেষ করে যাদের কাছে পদ আছে, যাদের কাছে পাওয়ার আছে, তাদের তো কোনো সমালোচনা করবে না, কোনো ধরনের নেগেটিভ কথা বলবে না, শুধু ভালো ভালো কথা বলো। শুধু র্যালি করলে র্যালি করো, মোদির সরকারের প্রশংসা করে র্যালি করো। র্যালি করলে র্যালি করো, যেখানে ক্ষমতায় আছে দল, দলের নেতাদের প্রশংসা করে র্যালি করো, বা বিরোধী দলের নিন্দা করে র্যালি করো। এর বাইরে কোনো কোনো দাবি টাবি ইত্যাদি ইত্যাদি কিচ্ছু দরকার নাই তোমাদের। তো এই করতে 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 এমন পরিস্থিতি ক্রিয়েট করেছে যে দলটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন ভাবতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে আসা বন্ধ করে দিয়েছিলেন, প্রধানমন্ত্রী পার্লামেন্টে আসা বন্ধ করে দিয়েছিলেন, মানে সভার ভেতরে আসা বন্ধ করে দিয়েছিলেন। বিরোধী দলগুলো যা নিয়ে প্রত্যেকটা দিন আপনার যে তারা পালিয়ে গেছে, তারা ভগোরা, এই কথাগুলো তারা বলার সুযোগ পেয়ে গেছে। এগুলো তো আমাদের বলার কথা না, এগুলো তারা বলেছে, বিরোধী দলের নেতারা বলেছে, রাহুল গান্ধী নিয়মিতভাবে বলেছেন, রাহুল গান্ধী নিয়মিতভাবে জবাব চেয়েছেন। এখন কি হয়েছে বলেন? দিল্লির পুলিশ অন্যায় করেছে ধরে নিলাম আমরা, হ্যাঁ, ছাত্রছাত্রীদের ওপরে লাঠিচার্জ করা এবং তাদের ওপরে প্যালেট গান ইউজ করা ডেফিনেটলি অন্যায় বলেই যে কোনো মানুষ, সুস্থ মানুষই মনে করবে। এবার ঘটনা হয়ে গেছে, ধরে নিলাম ভুল করে ফেলেছে, কিন্তু একটা তার উত্তর থাকবে। একটা সরকারের কাছে কোনো উত্তর থাকবে না এটা তো হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু শক্তিশালী নেতা হিসেবে নিজেকে তুলে ধরেন এবং সবাই মনেও করতো এতদিন ধরে, তিনি একটা উত্তর রেডি করে পার্লামেন্টে আসতেন, বুক চিতিয়ে আসতেন, এসে বলতেন হ্যাঁ ভাই এটা হয়ে গেছে, এটা যারা করেছে আমি তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিচ্ছি এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, বলে দিতেন। এরকম কত ঘটনা অনেক সময় হয়ে যায়, অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, হয়ে গেছে। আমি স্টুডেন্টদের প্রতি
আমার এবং আমাদের সরকারের সহানুভূতি আছে। স্টুডেন্টদের আমরা ভালোবাসি, তাদের ফিউচার সম্বন্ধে আমরা যত্নবান, এবং এই যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটা ঘটার কথা ছিল না, এটা উচিত হয়নি, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটুকু বলে দিলে এরপরে বিরোধীরা যাই বলুক না কেন, মানুষ কিন্তু বলতো যে না, উনি তো বলেছেন, উনি তো এসেছেন এবং বলেছেন অ্যাকশন তো নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো জানতেন না এই ঘটনা ঘটে গেছে, তিনি কিন্তু অ্যাকশন তো নেবেন। তাহলেই কিন্তু অনেকটাই কিন্তু রিকভার করে ফেলতে পারতো। কিন্তু আশা বন্ধ করে দেওয়ার জন্য এবার পার্লামেন্ট তো ঠিক আছে, কালকে আবার মানে বন্দে মাতরম গীতের পরেই শেষ করে দেওয়া হয়েছে, এখন অনির্দিষ্টকাল। আবার ধরে নিলাম যে মাঝখানে আর কোনো স্পেশাল সেশন হবে না, আবার শীতকালীন অধিবেশন হবে, অর্থাৎ মাঝখানে 6 মাসের একটা সুযোগ একটা কেন্দ্র সরকার পেয়ে গেছে। আপনারা জানেন আমাদের দেশে পার্লামেন্টে দুটো অধিবেশনের মাঝখানে ম্যাক্সিমাম 6 মাসের গ্যাপ থাকতে পারে, 6 মাসের বেশি গ্যাপ থাকা যায় না। অর্থাৎ আজকে যদি অধিবেশন শেষ হয়, এরপরে আবার 6 মাসের মধ্যে আবার অধিবেশন ডাকতে হয়, তো ততদিন পর্যন্ত তো সুযোগ পেল। কিন্তু এর চেয়েও বড় কথা হলো, বিজেপির বিরুদ্ধে তো একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছে, সাধারণ মানুষের কাছে এটা এস্টাবলিশ বিরোধীরা করতে পেরেছে যে দেখো, তারা পার্লামেন্টে আসতে ভয় পায়, আমাদের সামনা করতে, মানে আমাদের মোকাবেলা করতে, আমাদের ফেস করতে তারা ভয় পায়। যাদেরকে তোমরা এতদিন ধরে শক্তিশালী নেতা বলে মনে করেছো, তারা আসলে দুর্বল, আসলে তারা ভীরু। এই কথাগুলো বলার সুযোগ পেয়েছে রাহুল গান্ধী, এবং নিয়মিতভাবে বলে এসেছেন। গতকালকে যখন কনস্টিটিউশন ক্লাবে তিনি প্রোগ্রাম করছেন, আপনারা দেখেছেন প্রোগ্রামের যে তেজটা কীরকম ছিল, আপনারা দেখেছেন প্রোগ্রামের মধ্যে যারা সামনে দর্শকরা ছিল তাদের রেসপন্সটা কীরকম ছিল, আপনারা দেখেছেন রাহুল গান্ধীর মানে পুরো মাথা থেকে কীরকম আত্মবিশ্বাস বেয়ে বেয়ে পড়ছে। এটাই তো বিরোধী দলনেতার দরকার, এটাই তো বিরোধীরা চায়, এতদিন ধরে চেয়ে এসেছে। রাহুল গান্ধীকে দীর্ঘদিন অনেকটাই দুর্বল আত্মবিশ্বাসের নেতা হিসেবে দেখেছে, যার জন্য তার সমালোচনা তার অন্য দলের নেতারাই করেছে। কংগ্রেসের অনেক নেতা তার সমালোচনা করে কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেছেন অথবা সমালোচনা করেছেন। কিন্তু এখন যখন তার মধ্যে সেই আত্মবিশ্বাসী ভাবটা দেখতে পাচ্ছেন সবাই তো উৎফুল্ল। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন না, তিনি চাইছেন বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে। এখন আপনার উদ্ধব ঠাকরে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসব হতে চাইছেন না, তিনি যে কোনো মূল্যে বিজেপির বিরুদ্ধে আপনার হিসাব বরাবর করতে চাইছেন, কারণ তার দলটাকে ভেঙে দেওয়া হয়েছে। তার হাত থেকে তার বাবার তৈরি করা দল শিবসেনা, সেই শিবসেনাটাকে তার হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে। সুতরাং তিনি তো সহ্য করতে পারছেন না। অরবিন্দ কেজরিওয়াল এখন কংগ্রেসের বিরুদ্ধে টু শব্দটি করছেন না, অথচ পাঞ্জাবে ইলেকশনে কংগ্রেসের বিরুদ্ধে আম আদমি পার্টির আসল লড়াইটা হবে। কেন বলছেন না? কারণ তাকে জেলে ঢোকানো হয়েছিল, তার দলের প্রমিনেন্ট লিডারদেরকে জেলে ঢোকানো হয়েছিল, জোর করে একরকম তার হাত থেকে দিল্লি সরকারটা নিয়ে দেওয়া হয়েছে বলে তার এখনও অভিযোগ। তিনি এখনও যন্ত্রণা ছটফট করছেন। কিছুদিন আগে তার দলের 7 জন রাজ্যসভার সাংসদকে একসঙ্গে নিয়ে নেওয়া হয়েছে, ফলে তিনি তো ছটফট করছেন। তার তো এখন হিসাব বরাবর বিজেপির সঙ্গে করার জন্য তিনি আপনার ছটফট করছেন বলা যায়। এইরকমভাবে সমাজবাদী পার্টি, অখিলেশ যাদব মানে মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশে, তার হাত থেকে সরকার বিজেপি কেড়ে নিয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, যদিও এরপরে আপনার দুইটা নির্বাচনে তিনি হেরেছেন বলতে তার দল ক্ষমতায় আসতে পারেনি, তার দল হেরেছে। তো তিনি আবার ক্ষমতায় ফেরার জন্য তিনি ছটফট করছেন। ফলে এরা কেউই এখন আপনার রাহুল গান্ধীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবতে পারছেন না। রাহুল গান্ধী এদের কারোর কাছে আর প্রতিদ্বন্দ্বী না। রাহুল গান্ধীকে হারানো, রাহুল গান্ধীকে দুর্বল করা, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া, এগুলি কোনো বিরোধী দলের নেতা, কোনো দলের নেতার কাছে এখন কোনো ইস্যুই না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেজরিওয়াল পর্যন্ত কারোর কাছে এগুলো ইস্যু না। তারা এখন একেবারে এক বাক্যে মেনে নেবেন যে রাহুল গান্ধী পরবর্তী প্রধানমন্ত্রী হন। রাহুল গান্ধীর প্রধানমন্ত্রিত্ব, রাহুল গান্ধীর নেতৃত্ব মানতে তাদের কারোর আর কোনো আপত্তি থাকার কথাই না। এবং দেখছেন আপনারা, এরা কেউ রাহুল গান্ধীর বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, রাহুল গান্ধী যখন যেভাবে বলছেন নিঃশব্দে তাকে সমর্থন করছেন, তার সঙ্গে গিয়ে তার সঙ্গ দিচ্ছেন। এই অবস্থাটা আপনার রাহুল গান্ধী ক্রিয়েট করতে পেরেছেন। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলা, আক্রমণাত্মক কথা বলা, যেমন ঝাঁঝালো কথা বলা, এমনভাবে ঝাঁঝালো তিনি কথাগুলো বলছেন, অথচ হাসতে হাসতে বলে দিচ্ছেন। সহ্য করতে পারছেন না নরেন্দ্র মোদী, অমিত শাহ।
সহ্য করতে পারছে না বিজেপি। আর জেনজিদের ওদিকে তো আপনার গর্জন তো রয়েইছে। ফলে সব মিলিয়ে 2029-এর লোকসভা নির্বাচনের অনেক আগেই দেশের রাজনীতিতে বিরাট 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 রাজনৈতিক উথাল পাথাল শুরু হয়ে গেছে। বিরাট বিরাট এগুলো সামাল দিতে পারবে না। আমি অনেক দিন আগে থেকে আমি বলে আসছি, আপনারা যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখে আসছেন তারা খুব ভালো করে জানেন, খুব ভালো করে জানেন। আর কারোর যদি না দেখে থাকেন আগের ভিডিওগুলো, আমি বলবো সবগুলো ভিডিও রয়ে গেছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনারা দেখে নিতে পারেন। আমি জেনজিদের আন্দোলনের সম্ভাবনার কথা বলেছিলাম, আমি বিরোধীদের বৃহৎ আন্দোলনের সম্ভাবনার কথা বলেছিলাম, আমি রাহুল গান্ধীর আত্মবিশ্বাসের কথা বলে আসছিলাম, আমি ব্যাপকভাবে বিরোধী দলের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে আসছিলাম, দেশের রাজনীতিতে একটা বিরাট গুণগত পরিবর্তন যে ঘটে যাচ্ছে সেই কথাগুলো বলে আসছিলাম। সবগুলো কথা আমি এই চ্যানেলে বারবার বলে আসছিলাম, বারবার গত 1.5 বছর ধরে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে বলেছিলাম যে এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, কিন্তু এনডিএ ক্ষমতায় আসবে, এই কথা বারবার বলেছিলাম। এই কথাও বলেছিলাম যে বিজেপি যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে পরে বিজেপির ভেতরে আভ্যন্তরীণ কোন্দল বাড়তে থাকবে, প্রকাশ্যে আসবে। আপনারা দেখেছেন হরিয়ানাতে কিভাবে বিজেপির নেতারা কর্মীরা দলে দলে বিজেপি ত্যাগ করেছিল বিধানসভা নির্বাচনের আগে। মহারাষ্ট্রেও এরকম ঘটেছিল, বিহারেও ঘটেছিল, দিল্লিতেও ঘটেছিল। বিভিন্ন রাজ্যে বিজেপি ছেড়েছিল অনেক অসংখ্য নেতা। বিজেপির অনেক নেতা এই সময়ের কালের মধ্যে মুখ খুলেছিল। আর বিরোধীদের সারা ভারতবর্ষে বিরোধীদের মধ্যে একটা কি উচ্ছ্বাস দেখা গেছে এই গত 1.5 বছর ধরে। 24-এর যদি আমরা মে মাস ধরি তাহলে 25-এর মে মাস, 26-এর মে মাস, কী বলবো, 2 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 2.5 বছর। এই সময়কালের মধ্যে এই 2.5টা বছর ধরে কন্টিনিউয়াসলি আমি বলে এসেছি। কেউ মনে করেছিলেন আমি বোধহয় বানিয়ে বলছি, কিন্তু আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, আমি একটি বড় সর্বভারতীয় রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে কাজ করেছি। এই অভিজ্ঞতা কি চারটিখানি অভিজ্ঞতা নাকি? আমি কি বলবো, আমি স্যাটেলাইট টেলিভিশনে যেমন সাংবাদিকতা করেছি, আমি প্রথম শ্রেণীর সংবাদপত্রে সাংবাদিকতা করেছি। ফলে সাংবাদিকতার অভিজ্ঞতা এবং রাজনীতিতে সরাসরি রাজনৈতিক অভিজ্ঞতা। আপনারা আপনারা ইউটিউব চ্যানেল দেখেন না কেন, একেবারে দিল্লিতে রবিশ কুমার থেকে শুরু করে যত আপনারা ইউটিউব চ্যানেল দেখেন না কেন, কোনো চ্যানেলে পাবেন না যে একজন ব্যক্তি একই সঙ্গে সাংবাদিকতারও মেইনস্ট্রিম মিডিয়ার অভিজ্ঞতা আর একই সঙ্গে মেইনস্ট্রিম রাজনীতির অভিজ্ঞতা, দুটো অভিজ্ঞতা নিয়ে তারপর কথা বলছি। এরকম আর দ্বিতীয় উদাহরণ আমার মনে হয় না ভূভারতে আপনারা পাবেন, সেটা প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলে আপনারা পাবেন। আর তার কারণেই আমি সেই আমার 2টা মূল অভিজ্ঞতা, 2টা বড় বড় অভিজ্ঞতার মাথায় রেখে তারপরে কথা বলি। তার কারণে অনেক দূরেরটা দেখে যে কথাগুলো বলি হয়তো ইমিডিয়েটলি কারোর কাছে মনে হতে পারে এটা বানানো কথা বা এরকমটা কি হওয়া সম্ভব নাকি, কিন্তু যখন সময় ধীরে 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 এগোতে থাকে তখন আপনারা দেখতে থাকেন যে সেই কথাগুলোই হুবহু মিলে যাচ্ছে। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবার ঘুরে দাঁড়াবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি আবার ঘুরে দাঁড়াবে। আপনারা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছেন, বাংলার রাজনীতি আবার ঘুরতে শুরু করেছে। বিজেপি যদি ক্ষমতায় না আসতো তাহলে বিজেপির ভালো হতো। কেন ক্ষমতায় না এলে ভালো হতো এটা আমি বলেছিলাম। বিজেপি ক্ষমতায় এলে সেটা কেন বিজেপির জন্য ক্ষতিকারক হবে বাংলাতে সেটাও বলেছিলাম। আপনারা দেখেন একের পর এক কথা পাই টু পাই সব মিলে যাচ্ছে। তো তার কারণে বলছি রাহুল গান্ধী যেভাবে তেরে ফুরে উঠছেন এখন, এটাকে সামাল বর্তমান বিজেপি অন্ততপক্ষে দিতে পারবে বলে আমার মনে হয় না, একেবারেই পারবে বলে মনে হয় না। আর এর জন্যই রাহুল গান্ধী যে বলেছেন এদেরকে পাগল করে দেব, সত্যি সত্যি তিনি পাগল করে দিতে শুরু করে দিয়েছেন। আর তার এই কর্মকাণ্ডে সবগুলো বিরোধী দল, সব বিরোধী নেতা বাস্তবে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা সঙ্গ দিতে শুরু করেছে। এটা ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোটের একটা রূপ, একটা প্রতিফলন হিসেবে রাহুল গান্ধী উঠে এসেছেন। বিজেপি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবে বলে আপনাদের মনে হয়? যদি মনে হয় আপনাদের জানান কমেন্ট বক্স কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব না করলে নিজেকে নিজে ঠকাবেন। আমি তো বললামই 2টা
মূল অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি কথা বলি এখানে। আমি পক্ষপাতিত্ব করি না, বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্ব করি না, কংগ্রেসের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করি না, কারোর বিরুদ্ধে করি না। হ্যাঁ, সমালোচনা বিজেপির করে বেশি করে করি, কারণ বিজেপি ক্ষমতায় রয়েছে। আমি তো পরিষ্কারভাবে বলি, যে ক্ষমতায় আছে তাদের তো সমালোচনা করব। এ গদি মিডিয়ার মতন নাকি? গদি মিডিয়া যার যে ক্ষমতায় আছে তাদের তাবেদারি করে, চাটুকারিতা করে। আর চাটুকাররা কোনো দিন কারোর উপকার করে নাকি? আজকে বিজেপির পক্ষে যারা ভিডিওগুলো করছে তাদের ভিডিও কেউ দেখে না কেন? চ্যানেলগুলো কেউ দেখে না কেন? চাটুকারিতার কারণে। চাটুকারীরা বিজেপির 5 পয়সার উপকার করেনি। বিজেপির এই সংকট যে আজকে এসেছে তার পেছনে অনেকের সঙ্গে এই চাটুকার মিডিয়াগুলো সমানভাবে দায়ী, সমানভাবে দায়ী। এইটা আপনারা একেবারে মাথায় ঢুকিয়ে নিন, আপনি যত বড় বিজেপি ভক্ত হন। বিজেপির সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে তাদের মধ্যে সর্বাগ্রে যাদের নাম অতি অবশ্যই নিতে হবে সেগুলো হলো ওই যাদেরকে আপনারা গদি মিডিয়া বলেন। আমি গদি মিডিয়া শব্দটা ব্যবহার করি না, আমি চাটুকার বলি এদেরকে। ভার, চাটুকার, সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, এরা এরা এই বিজেপির ত্রুটি না তুলে ধরে, বিজেপির সমালোচনা না করে, বিজেপির শুধু প্রশংসা করে করে, বিজেপি নেতাদের শুধু জয়গান করে করে বিজেপির 12টা বাজিয়ে দিয়েছে। আর 12টা বাজানোর পরে আপনারা জানেন 12টার পরে 13টা বাজে না, 12টার পরে আবার একটা নতুন একটা শুরু হয়। এই কারণে ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে এরকমটা আমার একেবারেই মনে হচ্ছে না। আপনাদের যদি মনে হয় স্বাধীনভাবে আপনারা বলতে পারেন, আর আমার কথার স্বাধীনভাবে সমালোচনা করতে পারবেন। আমার এই ভিডিওতে, এই চ্যানেলে আমি বলছি, আমার এই চ্যানেলে আমার কথা যদি আপনাদের পছন্দ না হয়, কোথাও কোনো লাইন যদি আপনাদের মনে হয় ভুল বলেছি, অন্যায় বলেছি, একেবারেই মিথ্যে কথা বলেছি, একেবারেই মানে আপনাদের অপছন্দের হয়েছে, তাহলে তীব্রভাবে, তীক্ষ্ণভাবে সমালোচনা করবেন। গদি মিডিয়া যেটা করে না, বা বিজেপি নেতারা যেটা পছন্দ করে না, আমি সেটা পছন্দ করি। কারণ আপনি সমালোচনা করলে আমি সেই সমালোচনাকে বেশি ভালোভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করে আমি খুঁজে দেখি যে আমি কোথায় ভুল বলেছি, কোথাও আমার দোষ আছে কিনা, কোথাও আমার ত্রুটি আছে কিনা। যদি ত্রুটি থাকে, কোথাও যদি আমি মানে কি বলবো, মানে অজ্ঞানতাবশতই হোক বা কোনো রকমভাবে আমার ভুলের কারণে আমি যদি কোনো কিছু যদি এরকম কিছু করে থাকি, সেটা আমার সংশোধন করতে হবে। এই কারণে ক্রমাগত সংশোধনের মধ্য দিয়ে আমি যাই। আর তার জন্য আমি প্রশংসা, যেমন আপনারা, এটা আপনাদের অধিকার, আপনাদের স্বাধীনতা, প্রশংসা যেমন করবেন আমি জানি, ঠিক তেমনি আপনারা তীব্রভাবে, কঠোরভাবে সমালোচনা করবেন, এটাও আমি নিজেই প্রত্যাশা করি।